সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব কোষা দেখি 15.1 অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল বলে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্ক। মাত্র 3টে অঙ্ক করব। তোমরা এখানে দেখো 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 3টে অঙ্কই প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। তাহলে দেখো ক্লাস 9-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সমস্ত অঙ্কের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি, ঠিক আছে? তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো আমরা প্রথমেই 3-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটু ছোট্ট কয়েকটা জিনিস বলে দেব। দেখো আমাদের এই চ্যাপ্টারের নাম কি? ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা। আচ্ছা ত্রিভুজটা বাদ দাও, আমরা করছি চতুর্ভুজ। তো দেখো চতুর্ভুজের যে পার্টগুলো আমরা করব সেটা হলো সাধারণত দুটো আজকের এই চ্যাপ্টারে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে এইরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে চতুর্ভুজকে বলা হয় আয়তক্ষেত্র। মানে কি? যার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার মাপ যা হবে এই বাহুটার মাপও কিন্তু ওই একই হবে, ঠিক আছে? আবার দেখো এই বাহুটাকে আমরা বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্যর মাপ যদি হয় 6 সেমি, তাহলে এই যে এইটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এই যে বিপরীত বাহুগুলোর মাপ কি হবে? একই হবে। ধরে নিলাম 6। আচ্ছা এগুলোকে বলা হয় প্রস্থ, ছোট বাহুগুলোকে বলা হয় কি? প্রস্থ। আচ্ছা প্রস্থর মাপ যদি হয় 2 সেমি, তাহলে এটাও হবে 2 সেমি। বোঝা গেল? দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্যটা বড় প্রস্থটা ছোট, বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান। বিপরীত বাহু 6-এর বিপরীত বাহু 6 হবে, 2-এর বিপরীত বাহু 2 হবে। বোঝা গেল? বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে তাকে আমরা কি বলি? বলি কিন্তু আয়তক্ষেত্র। এটাকে আমরা বলি আয়তক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা এবারে আমরা আসবো, আয়তক্ষেত্র হয়ে গেল, এবারে আমরা আসবো বর্গক্ষেত্রতে। বর্গক্ষেত্র দেখতে কেমন? দেখো বর্গক্ষেত্র দেখতে হলো এই রকম। বর্গক্ষেত্র মানে কি? যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক আছে? 4টে বাহুর দৈর্ঘ্যই কত হবে? সমান। মানে তোমার এই বাহুটা যদি হয় ভাবো 5 সেমি, তাহলে তোমার এই বাহুটাও হবে 5 সেমি, ঠিক আছে? আবার এই বাহুটাও হবে 5 সেমি, আবার এই বাহুটাও হবে 5 সেমি, ঠিক আছে? 4টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন তাকে আমরা কি বলি? বলি কিন্তু বর্গক্ষেত্র, ঠিক আছে? তখন তাকে আমরা বলি বর্গক্ষেত্র। আর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কি বলি? আয়তক্ষেত্র। বোঝা গেল? চলো এই আমরা বুঝে নিলাম যে আয়তক্ষেত্র ব্যাপারটা কি আর বর্গক্ষেত্র ব্যাপারটা কি। এবারে আমাদের এই যে অঙ্কগুলো আমি করাবো, এই সব অঙ্কতেই প্রধানত দুটো জিনিসই জানতে চায়। কি জানতে চায়? দুটো জিনিস প্রধানত আমাদের কাছে জানতে চায়। প্রথম জিনিসটা হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করো। আর দ্বিতীয় জিনিসটা আমাদের কাছে জানতে চায় সেটা হলো কি? পরিসীমা বের করো, পরিসীমা বের করো। এই দুটো জিনিস জানতে চায়। এবারে কথাটা হলো যে এই ক্ষেত্রফল মানে কি, পরিসীমা মানে কি, এগুলো আমাদের জানতে হবে। দেখো আমি আগে পরিসীমাটা বলি। পরিসীমা কথাটার মধ্যেই দেখবে লেখা রয়েছে সীমা, মানে সীমানা, ঠিক আছে? সীমানা, পরিসীমা বা সীমানা আমি যদি বলি, তাহলে পরিসীমা মানে হলো তোমার এই যে যদি এটা একটা বাগান হয়, ভাবো এটা একটা বাগান, এই বাগানের সীমানাটা কত? সীমানা বলো, এই বাগানের সীমানাটা হলো, দেখো এইখান থেকে এতটা হলো 6 সেমি, তারপর এখান থেকে এতটা 2 সেমি, মানে টোটাল 8। 8 আর 6 কত? 14, 14 আর 2 কত? 16। তাহলে টোটাল সীমানাটা, টোটাল এই যে সীমানা দেখতে পাচ্ছ তো, বাইরের চারিদিকের যে মাপটা, বাইরের চারিদিকের টোটাল মাপটাকে আমরা কি বলি? বলি কিন্তু পরিসীমা, যেটা এখানে হলো কত? 16, ঠিক আছে? তাহলে পরিসীমা মানে বুঝতে পারলে বাইরের চারিদিকের যে মাপ হয় তাকে বলা হয়। আচ্ছা এবারে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো এই যে ক্ষেত্রফল কথার মানে হলো ভেতরের মাপ কত, ভেতরে কতটা জায়গা রয়েছে, ভেতরের জায়গাটাকে বলা হয় কি? ক্ষেত্রফল। একইভাবে এই যে দেখো ভেতরের জায়গাটাকে বলা হয় কি? ক্ষেত্রফল। ভেতরে কতটা জায়গা ফাঁকা রয়েছে সেটাকে আমরা কি বলি? বলি কিন্তু ক্ষেত্রফল। আর পরিসীমা মানে কি? বাইরের মাপ, বাইরের চারিদিকের মাপ। যেমন এখানে তুমি বাইরে এখান থেকে এতটা কত? 5 সেমি, আবার এখান থেকে এতটা কত? 5, মানে টোটাল হলো 10। আবার দেখো এখানে 15, আবার এখানে 5, মানে টোটাল হলো 20। বোঝা গেল তো? তাহলে পরিসীমা মানে কি? বাইরের চারিদিকের মাপ,
ঠিক আছে। আর ক্ষেত্রফল মানে হলো ভেতরে কতটা জায়গা রয়েছে, ভেতরের মাপ হলো ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝলে। এবারে আমি কি করব, সূত্র লেখাবো। সূত্র লেখানোর আগে তোমাদের বলে রাখি, দেখো আমাদের অঙ্কে অনেক অনেক অঙ্কে বলে দেবে যে ক্ষেত্রফল কত নির্ণয় করো, পরিসীমা কত নির্ণয় করো, সোজা সাপটাভাবে বলে দেবে। আবার কিছু কিছু অঙ্ক আছে যেখানে কিন্তু সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলবে না, সরাসরি বলবে না, তোমাকে বুঝে নিতে হবে। পরিসীমা নির্ণয় করার কথা সরাসরি বলবে না, তোমাকে বুঝে নিতে হবে। কি করে বুঝবো, দেখো আমাদের অনেক অঙ্কে বলে দেবে যে জমির চারিদিকে যদি বেড়া দেওয়া হয় তাহলে বেড়ার দৈর্ঘ্য কত হবে। ভাবো, আমাকে বলছে যে একটা জমির চারিদিকে যদি বেড়া দেওয়া হয় তাহলে জমিটার দৈর্ঘ্য কত হবে। তাহলে বেড়া দেওয়া হয় মানে কি, বেড়া কোথায় দেয়, জমির বাইরে। তাহলে বাইরে জমির সাইডে বেড়া দেওয়া হচ্ছে মানে আমাকে কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। বোঝা গেল, এরকম ভাবে আমাকে বুঝে নিতে হবে। আবার যদি কেউ বলে একটা জমিতে চাষ করা হবে, জমিতে কি হবে, চাষ করা হবে, তাহলে চাষবাস জমির কোথায় হয়, চাষবাস জমির ভেতরে হয়। তাহলে যদি বলে কতটা জমিতে তাহলে চাষ করা হবে, তার মানে আমাকে কি বের করতে হবে, তখন ক্ষেত্রফল বের করতে হবে। বোঝা গেল। তাহলে জমির চারিদিকে বেড়া দেওয়া বা জমির চারিদিকে পাঁচিল দেওয়া এরকম বললে আমাকে কি বের করতে হবে, পরিসীমা। আর জমির ভেতরে ভাবো চাষ করা হবে, ঠিক আছে, এরকম যদি বলা হয় তখন আমরা কি করব, তখন আমরা ক্ষেত্রফল বের করব। বোঝা গেল। এবারে পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কিন্তু পরিসীমা আর ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ঠিক আছে, পরিসীমা ও ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানতে হবে। তো তোমরা সূত্রগুলো কিন্তু খুব ভালো করে লিখে নেবে। কি সূত্রগুলো, খুব ভালো করে দেখো। প্রথমত দেখো এখানে লিখে রাখছি আয়তক্ষেত্র বলে। প্রথমে দেখো আমি এখানে লিখছি আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র তার, দেখো আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করবার সূত্র জানবো, ক্ষেত্রফল। তারপরে আমরা পরিসীমা বের করবার সূত্রটা জানবো, পরিসীমা। এবং তারপরে আমরা জানবো কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র, কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, কর্ণ, তার দৈর্ঘ্য বের করবার সূত্র কিন্তু আমরা জানবো। চলো তাহলে আমরা লিখে ফেলি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, তোমরা কিন্তু জানো এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ করেছো, 7-এ করেছো। পরিসীমা বের করবার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র কি, রুট দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস কি, প্রস্থের স্কোয়ার, প্রস্থ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা আগে খাতায় নোট ডাউন করো, তারপরে কিন্তু আমি নেক্সট সূত্রতে যাব। তাহলে আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, চলো, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এবারে আমি আয়তক্ষেত্রের জায়গায় বর্গক্ষেত্রের সূত্রগুলোকে লিখব, বর্গক্ষেত্রের। ঠিক আছে, বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের আমি এবারে ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র লিখব। আচ্ছা, তাহলে দেখো আমি এইগুলোকে এবার মুছে দিচ্ছি। বর্গক্ষেত্রের এবারে সূত্র তোমরা জানবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। ঠিক আছে, পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 4 ইন্টু বাহু। এবং কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র হলো √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে এই তিনটে সূত্র কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। তাহলে আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। চলো এবারে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। অঙ্কতে আমরা যাই এবারে। দেখি, প্রথমেই আমরা স্টার্ট করব কতর দাগ দিয়ে, প্রথমেই কিন্তু আমরা স্টার্ট করব 3-এর দাগের অঙ্কটা দিয়ে। ঠিক আছে, 3-এর দাগের অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করব, কারণ 1 আর 2-এর অঙ্ক পরীক্ষায় আসে না। 3-এর দাগের অঙ্ক দিয়েই আমরা ফার্স্ট পার্ট শুরু করব। 3-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে, বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠের চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল কত। সরাসরি ক্ষেত্রফল জানতে চেয়েছে।
তবে প্রথম লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম লাইনে বলেছে যে আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। এটা আগে আমি আঁকবো। প্রত্যেকটা অঙ্ক করবার সময় আমাদেরকে ছবি আঁকতে হবে, কারণ ছবি আঁকলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। তাহলে প্রথমেই আমি একটা আয়তকার মাঠের ছবি আঁকবো। এই হলো একটা মাঠ যেটা আয়তকার, দেখতে এরকম একটা মাঠ। তার দেখবে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। আমি আগে লিখি যে আয়তকার মাঠের, আয়তকার যেটা বলেছে আমি আগে লিখে নেব, আয়তকার মাঠের, মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। আমি শুধু লিখছি দৈর্ঘ্য, আর এখানে দেখো আমি লিখছি প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থটা তার মানে কত? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে, আমি পুরোটাই লিখে নিই, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থের, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলে দিয়েছে? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেখবে বলে দিয়েছে 4:3। 4:3, তাই তো? আচ্ছা, এবারে আমি ছবিটাকে আঁকি ভালো করে। এই হলো একটা আয়তকার ছবি। ঠিক আছে, আয়তকার ছবি, আয়তকার মাঠ। তার দেখবে খুব ভালো করে কিন্তু দেখবে, লেখাটা ভালো করে পড়বে। বলে দিয়েছে আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। তাহলে প্রথমে যে শব্দটা রয়েছে সেটা হলো দৈর্ঘ্য, আর প্রথম নাম্বারটা কত? 4। তাহলে দৈর্ঘ্য মানে কত? 4। বোঝা গেল? দৈর্ঘ্য মানে কত? 4। আচ্ছা, দ্বিতীয় শব্দটা রয়েছে প্রস্থ, দ্বিতীয় নাম্বারটা কত? 3। তাহলে প্রস্থ কত? 3। ঠিক আছে, তাহলে বলেছি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, মানে এটা 4 হলে তার বিপরীত বাহুটাও কত হবে? 4। এই বাহুটা তোমার যদি 3 হয় তাহলে তার এই বিপরীত বাহুটাও কত হবে? 3 হবে। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য শব্দটা প্রথমে, প্রথম নাম্বারটা 4। প্রস্থ মানে কত? প্রস্থ শব্দটা দ্বিতীয়তে রয়েছে, তাহলে দ্বিতীয় নাম্বারটা 3, সেটাকে এখানে লিখেছি। বোঝা গেল তো? কিন্তু দৈর্ঘ্য মানেই যে 4, প্রস্থ মানেই যে 3, ব্যাপারটা এরকম নয়। দৈর্ঘ্যের মাপ 4 নয়, প্রস্থের মাপ 3 নয়। দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা বলে দিয়েছে 4:3। মানেটা কি এবার একটু ডিটেলসে আমরা বুঝবো, এর মানেটা কি। দেখো এখানে বলে দিয়েছে, কথাটা খুব ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, মানে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তার অনুপাত হলো 4:3। মানে হলো দৈর্ঘ্য আর প্রস্থের মাপ কিন্তু অন্য কিছু ছিল। ভাবো দৈর্ঘ্যের মাপ ছিল 40 আর প্রস্থের মাপ ছিল ভাবো 30। তো ব্যাপারটা কি হয়েছে, এখান থেকে কাটাকুটি হয়েছে। মানে আমি যদি 40 আর 30 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 10 দিয়ে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4:3। বোঝা গেল ব্যাপারটা? এই রকম দৈর্ঘ্যের একটা মাপ কিছু না কিছু একটা ছিল। ভাবো আমি আন্দাজে ধরে নিলাম দৈর্ঘ্যের মাপ ছিল 30, প্রস্থের মাপ দৈর্ঘ্যের মাপ ছিল 40, প্রস্থের মাপ ছিল 30। এবার আমি কি করলাম? দুজনকেই কত দিয়ে কাটাকুটি করলাম? 10 দিয়ে। বোঝা গেল? 40 আর 30 দুজনকেই আমি কত দিয়ে কাটলাম? 10 দিয়ে। 10 দিয়ে কেটে আমাদের অনুপাতটা হলো 4:3। 4:3, বোঝা গেল? এইটা আমাদের বলে দিয়েছে, এইটা আমাদের বলে দিয়েছে, কিন্তু আসলে যে দৈর্ঘ্য কত ছিল বা প্রস্থ কত ছিল সেটা মোটেও বলেনি। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখবে। দেখো, ভাবো দৈর্ঘ্য বা প্রস্থের মাপ, আমি আন্দাজে বলছি, ভাবো দৈর্ঘ্য 8 সেমি আর প্রস্থ 6 সেমি, এরকমও থাকতে পারে। তাহলে ভাবো 8 সেমি আর 6 সেমি। একটু আগে আমি তোমাদের বলেছিলাম কত? 40:30। তাহলে এখান থেকে আমি কত কত করে কেটেছিলাম বলো? 10 করে কেটেছিলাম। এখানেও, এখানেও 10 ছিল, এখানেও 10 ছিল। বোঝা গেল? 30-এর মধ্যেও 10 থাকে, 40-এর মধ্যেও কি থাকে? 10 থাকে, তাই না? 10 করে থাকে। আমি কত দিয়ে কেটেছিলাম? 10 দিয়ে। একইভাবে ভাবো দৈর্ঘ্যের মাপ হলো 8 আর প্রস্থের মাপ হলো 6। তুমি 2 দিয়ে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে কত হবে? 8কে ভাগ করলে হবে তোমার 4, 6কে ভাগ করলে হবে 3, তাই না? তাহলে এবার আমি কত দিয়ে কাটলাম? 2 দিয়ে। বোঝা গেল? 2 দিয়ে কেটেছি। তাহলে কত দিয়ে কেটেছি? 2 দিয়ে আমি কেটেছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে 2টা, এটা কি?
এই যে দুইটা, এই যে দুইটা কে আমি যদি গুণ করে দিই, তাহলে আবার আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে যাব। আবার দেখো প্রস্থের সঙ্গে 2 গুণ করে আমি আবার এইটা পেয়ে গেলাম, 6টা। বোঝা গেল? দেখো আরেকটা উদাহরণ আমি দিই তোমাদের। ভাবো আমাকে অনুপাত বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3। ভাবো আরেকটা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3। এবারে আমি দৈর্ঘ্যটা কত বের করতে চাইছি। যদি ভাবো দৈর্ঘ্য বলে দিচ্ছে, ভাবো আন্দাজে বলছি, ভাবো দৈর্ঘ্য বলে দিচ্ছে তোমার 12। ভাবো দৈর্ঘ্য হলো 12, দৈর্ঘ্যের মাপ হলো 12, ঠিক আছে। আর প্রস্থের মাপকে আমি ধরে নিচ্ছি কত, 9। ভাবো ধরে নিলাম 9। তাহলে এখানে আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি কত হবে, 4। 3 দিয়ে কাটলে হবে 3। বোঝা গেল? তাহলে আমি কত দিয়ে কাটলাম, এগুলো কত দিয়ে কেটেছি, 3 দিয়ে, 3 দিয়ে কেটেছি। তাহলে আমাকে এই দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে গেলে কি করতে হবে, যেটা দিয়ে কেটেছি সেইটা গুণ করতে হবে, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তবেই আমরা আবার পেয়ে যাব 12, আবার আমরা পেয়ে যাব 9। বোঝা গেল? তাহলে এই যে 3টা দিয়ে গুণ করলাম, এই 3টাকে বলা হয় কিন্তু সাধারণ ধ্রুবক। এই যে এইটাকে বলা হয় সাধারণ ধ্রুবক। এখানে যেমন সাধারণ ধ্রুবক 10, 10 দিয়ে কাটা হয়েছে, ঠিক আছে। মানে যেটা দুজনের মধ্যেই রয়েছে, দুটোর মধ্যেই রয়েছে, তাকে বলা হয় কি, সাধারণ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এইখানেও আমাদের জানতে হবে যে সাধারণ ধ্রুবকটা কত, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত তো বলে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত তো বলে দিয়েছে যে 4:3, 4:3। তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ কত? তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার সাথে কত গুণ করতে হবে আমি তো জানি না। তো আমি কি করলাম, এটার সঙ্গে এক্স গুণ করব এবং এটার সঙ্গে এক্স গুণ করব, ঠিক আছে। সাধারণ ধ্রুবক আমি ধরে নেব এক্স। তাহলে আমরা দৈর্ঘ্য কত পাবো, 4x, আর প্রস্থ কত পাবো, 3x। বোঝা গেল? তাহলে কাটাকুটি করে কত হবে, এক্স আর এক্স কেটে গেল, 4:3, এরকম ব্যাপার। এই হলো ব্যাপার, বোঝা গেল? এখানে যে 40:30 নাকি 12:9 আমি তো জানি না। তাই জন্য আমি কি করলাম, এই অনুপাতগুলোর সঙ্গে এক্স গুণ করে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য আমি কত ধরে নেব, দৈর্ঘ্য হলো 4x আর প্রস্থ হলো 3x। তাহলে চলো আমরা এবারে লিখব, এবারে আমরা লিখব যে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। তাহলে চলো আমি এবারে এখানে লিখব দৈর্ঘ্য। দৈর্ঘ্য তাহলে কত হবে, 4x। আচ্ছা, পাশে লিখব মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য হলো 4x মিটার। প্রস্থ, প্রস্থ কত, 3x মিটার, ঠিক আছে, 3x মিটার। চলো এবারে আমরা ছবিটাকে আরেকবার এখানে এঁকে নিই। এই হলো ছবি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 4x, এই যে এই হলো দৈর্ঘ্য 4x। প্রস্থ কত, 3x, এই যে প্রস্থ হলো 3x। বোঝা গেল? চলো এবারে আমাদের কি বলেছে দেখি, বইয়ের মধ্যে দাগ দেবে। বলেছে মাঠের চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়। মাঠের চারিদিকে হাঁটবো, মাঠের চারিদিকে মানে এই তো মাঠ, এই মাঠের চারিদিকে মানে এই যে এই দিকটা, এইটাকে বলে চারিদিক। মাঠের ভেতরে হাঁটতে বলেনি কিন্তু, মাঠের ভিতরে হাঁটতে কি বলেছে, বলেনি। মাঠের চারিদিকে, চারিদিকে মানে এই রকম ভাবে এখান থেকে আমি হাঁটা স্টার্ট করলাম, হাঁটছি 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 হাঁটছি, আবার হাঁটছি 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 হাঁটছি, হেঁটে হেঁটে এখানে আবার পৌঁছে গেলাম। এটাকে বলা হয় মাঠের চারিদিকে হাঁটা। তাহলে মাঠের চারিদিকে হাঁটলাম মানে আমি মাঠের ক্ষেত্রফল বরাবর হাঁটলাম নাকি পরিসীমা বরাবর হাঁটলাম, আমি মাঠের পরিসীমা বরাবর হাঁটলাম, আমি মাঠের সীমানা বরাবর কিন্তু হেঁটেছি, তাই না। মাঠের সীমানা বরাবর হেঁটেছি এবং কতটা পথ হেঁটেছি, 336 মিটার। তাহলে এইটা হলো কিন্তু, এই 336টা হলো কি, মাঠের পরিসীমা। 336টা কি, মাঠের পরিসীমা, কারণ আমি 336 মিটার হেঁটেছি মাঠের চারিদিকে, বাইরের চারিদিকে, ঠিক আছে। তাহলে মাঠের পরিসীমা আমি কত পেলাম, 336।
চলো এবারে আমরা লিখব প্রশ্নানুসারে। কি লিখলাম? প্রশ্নানুসারে। আচ্ছা এইবারে আমি দেখো এই ছবিটাকে আরেকটু ছোট করে এদিকে আঁকছি, যেহেতু জায়গা নেই সেই জন্য এই ছবিটাকে আরেকটু ছোট করে আমি আঁকছি। ঠিক আছে, আমি এবার উপরের লাইনটা মুছে দিই, মুছে দিয়ে আঁকছি। উপরের এই লাইনটা মুছে দিচ্ছি, দিয়ে আমি এখানে এঁকে রাখছি ছবিটাকে। আয়তক্ষেত্রের ছবি এরকম। ঠিক আছে, তাহলে এটা হলো কত তোমার? দৈর্ঘ্য হলো 4x, প্রস্থ হলো কত? 3x। আচ্ছা, তাহলে এবার 336টা তাহলে কিসের মাপ বলো? 336টা কিসের মাপ, কিসের দৈর্ঘ্য? 336টা হলো মাঠের চারিদিকে হাঁটা হয়েছে, মাঠের এই চারিদিকে হেঁটেছি। কত মিটার হেঁটেছি? 336। তাহলে 336টা কি? মাঠের পরিসীমা। তাহলে আমি যদি সমান চিহ্নের এই দিকে পরিসীমার মাপকে লিখি, পরিসীমার দৈর্ঘ্যকে আমি যদি এই দিকে লিখি, তাহলে পরিসীমার সূত্রকে আমি এই সাইডে লিখবো। বোঝা গেল কি বললাম? আমি যদি পরিসীমার দৈর্ঘ্য বা মাপকে এই সাইডে লিখি, তাহলে পরিসীমার সূত্রকে আমি এই সাইডে লিখবো। ঠিক আছে, তাহলে পরিসীমার সূত্র লিখবো। চলো পরিসীমার সূত্র লিখবো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। শর্টে আমি এরমভাবে লিখে দিলাম। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই দিকে পরিসীমার মাপ, সরি এদিকে পরিসীমার সূত্র, আর এদিকে পরিসীমার মাপকে লিখলাম। ঠিক আছে, চলো এবারে আবার আমরা লিখবো 2 ইন্টু দৈর্ঘ্য কত বলো? এই যে দেখো দৈর্ঘ্য হলো তোমার 4x, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি লিখবো 4x প্লাস প্রস্থের জায়গাতে কত লিখবো? প্রস্থ হলো 3x সমান সমান কত তোমার? 336। তারপরে দুইটা কি রয়েছে? গুণ রয়েছে, দুইটা এই সাইডে গেলে ভাগ হবে। আচ্ছা তার আগে যোগ করে নিই, 4x আর 3x যোগ করলে কত? 7x। ঠিক আছে, দুইটা গুণ ছিল, এই সাইডে গেলে কি হবে? এই সাইডে গেলে হবে ভাগ। ঠিক আছে, তাহলে এবারে ভাগ করলে দেখি কত হয়। 2 এককে 2, তো আমি যদি 336কে ভাগ করি 2 দিয়ে, তাহলে হবে তোমার 2 এককে 2, বিয়োগ করলে 1 13, 2 6 12, বিয়োগ করলে 1 16, 2 8 16। তাহলে কত পেলাম আমরা? 168। 168। এবারে আমরা কি করব? এই যে 7, এই 7টাকে গুণ রয়েছে, সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে হবে কি? ভাগ। তাহলে ভাগ হবে এবারে 168 ভাগ 7। তাহলে 168কে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে? 168কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 দুগুণে 14, বিয়োগ করলে 2 28, 7 4 28। কত পেলাম আমরা? পেলাম কিন্তু এক্স ইজুকাল টু কত পেলাম? আমি এবার এই সাইডে করছি, এক্স ইজুকাল টু পেলাম 24। ঠিক আছে, এক্স ইজুকাল টু কত পেলাম আমরা? 24। তাহলে এক্স এর মান কিন্তু আমরা পেয়েছি 24। কিন্তু এটা কিন্তু শুধু দৈর্ঘ্য বা প্রস্থের কোনো মাপ নয়, এটা কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থের মাপ এখনো পাইনি। এবারে দেখো এক্স এর মানটাকে আমি বসাবো, কোথায় বসাবো? এই যে যেখানে দেখো 4x রয়েছে, এক্সটাকে মুছে দিয়ে আমি কত বসাবো? 24, কারণ এক্স এর মান তো 24। আর গুণ চিহ্ন, গুণ করে দিলে কত হবে? 4 আর 24 গুণ করলে 96। তাহলে তোমার দৈর্ঘ্য 96। তাহলে একইভাবে তোমার এই দৈর্ঘ্যটাও কত? 96। এবারে প্রস্থতে আসবো, প্রস্থতে দেখো এখানে 3x লেখা আছে, এক্সটাকে মুছে দেবো, এক্স এর মান আমি কত পেয়েছি? 24 লিখবো। গুণ চিহ্ন, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 3 আর 24 গুণ করলে কত? 72। বোঝা গেল? তাহলে তোমার এই বাহুটা যদি হয় 72 প্রস্থটা, তাহলে এই প্রস্থটাও কত হবে? 72। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ কত করে পেলাম? দৈর্ঘ্য হলো 96, প্রস্থ হলো 72। ঠিক আছে, তার মানে আমার, আমি আরেকবার ছবি আঁকি, তাহলে আমার দৈর্ঘ্য কত? 96, প্রস্থ কত? 72। প্রস্থ কত? 72। তো এটাকে আমি এবারে লিখবো এখানে। দেখো এবারে আমি লিখবো যে অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে দেখবে আমি কত ধরে নিয়েছিলাম বলো? দৈর্ঘ্যকে ধরে নিয়েছিলাম 4x। তাহলে দেখো আমি এবারে লিখবো 4, এই 4 লিখলাম, এখানে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। এক্স এর জায়গায় কত বসাবো? 24। তাহলে
4 আর 24 গুণ করলে কত হচ্ছে? 96 মিটার। বোঝা গেল? আচ্ছা, একইভাবে এবারে আমরা বের করব প্রস্থ। অতএব প্রস্থ, প্রস্থ কত হবে? 3x। তাহলে দেখো এখানে আমি লিখবো 3 ইন্টু, এই যে দেখো গুণ চিহ্ন, এখানে কোনো চিহ্ন নেই মানে এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। এক্স এর জায়গাতে কত বসাবো? 24। তাহলে করলে কত হবে? 3 আর 24 গুণ করলে 72, 72 মিটার। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত? 96, প্রস্থ 72। বোঝা গেল? চলো এবারে আমরা একটু চেক করে নিই, ব্যাপারটা একটু চেক করে নিই। দেখবে প্রথমেই আমি তোমাদের বলেছিলাম না যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3। দেখবে এখানেও দেখো 4:3 হবে। এ দেখো দৈর্ঘ্য কত? 96, প্রস্থ কত? 72। 96 আর 72 মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত হয় চলো একবার দেখি। তাহলে 96 আর 72 দুজনকেই কি দিয়ে কাটাকুটি করা যায় বলো তো? 24 দিয়ে। তুমি 24 দিয়ে যদি 96কে ভাগ করো না, পাবে কত? 4। তুমি 24 দিয়ে যদি 72কে ভাগ করো পাবে 3। বোঝা গেল? তাহলে এই দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 4:3। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। তাহলে আমি কি দিয়ে কেটেছি? 96 আর 72কে কি দিয়ে কেটেছি? 24 দিয়ে। কারণ 24টা 96 এর ভেতরেও রয়েছে আর 72-এর ভেতরেও রয়েছে, দুজনের ভেতরেই রয়েছে। 24টাকে সেই জন্য বলে কি? সাধারণ ধ্রুবক। 24কে বলে কি? তাহলে আমরা এক্ষেত্রে 24কে কি বলবো? সাধারণ ধ্রুবক। কারণ এটা 24টা এখানেও রয়েছে, এখানেও রয়েছে। 24 দিয়ে 96কে কেটেছি আর 72কে কেটেছি। ঠিক আছে? চলো বোঝা গেল। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করে দেবো আমরা। তাহলে কি লিখবো? অতএব কি লিখবো? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই তো সূত্র। দৈর্ঘ্য কত? 96, প্রস্থ 72। তাহলে 96 ইন্টু 72 করবো, হয়ে যাবে। তাহলে চলো আমরা গুণ করি। 96 আর 72কে গুণ করলে কত হয়? 2 6 12, হাতে রয়েছে 1, 2 9 18 আর 1 19। আচ্ছা 7 6 কত? 42 আর 2 হাতে কত রয়েছে? 4, 7 9 63 আর 4 67। তাহলে 2 9 আর 2 11 আর 1, আবার হাতে রয়েছে 1। তাহলে এখানে হচ্ছে 9 আর 6। তাহলে আমরা কত পেলাম? 6912। পাশে লিখবো কি? বর্গ মিটার। দেখো ক্ষেত্রফল বের করবার সময় না আমাদের সব সময় এই বর্গ শব্দটা ব্যবহার করতে হবে। বর্গ শব্দটা ব্যবহার করতেই হবে ক্ষেত্রফল বের করার সময়। ক্ষেত্রফল মানেই বর্গ। ঠিক আছে? তাহলে হয়ে গেল এই অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে প্রতি বর্গমিটারে 3.5 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা হিসাবে সমরদের জমির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচা হবে? আচ্ছা এবারে দেখো আমি এটাকে একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো 4-এর দাগের অঙ্কটা, প্রথমত জমিটা কেমন? বর্গাকার। বর্গাকার মানে যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, মানে এরকম একটা বাহু, এরকম একটা জমি যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান। মানে এই বাহুটার মাপ যদি হয় 5, এই বাহুটার মাপও 5, এই বাহুটার মাপও 5, এই বাহুটার মাপও 5, এটাকে বলা হয় বর্গাকার জমি। কিন্তু মাপটা যে কত আমি তো জানি না, আন্দাজে 5 লিখে দিয়েছিলাম। আমি কি থোড়ি জানি যে এই বাহুটার এর বাহুর মাপ কত? কিন্তু আমি যেটা জানি সেটা হলো, দেখো বইয়ে বলেছে প্রতি মিটারে 3 টাকা 50 পয়সা হিসেবে বর্গাকার জমি চাষ করতে বলেছে 1400 টাকা খরচা হয়। জমিটা চাষ করার কথা বলেছে। জমিটা কি? চাষ করার কথা বলেছে। আর জমিটা চাষ কোথায় হবে? হবে কিন্তু জমির ভেতরে। তাহলে জমি চাষ কোথায় হবে? চাষ কোথায় হবে? জমির ভেতরে। ঠিক আছে? তাহলে এবার জমিটা চাষ হবে। এবারে ভাবো 1 মিটার চাষ করতে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার মানে ভাবো আমি এইটুকুনি ধরে নিচ্ছি, 1 বর্গ মিটার মানে এইটুকুনি। শুধু এইটুকু জমি চাষ করতে, এইটুকু জমি হলো, আমি ধরে নিলাম কত? এইটুকুনি অংশ হলো 1 বর্গ মিটার।
1 বর্গ মিটার, 1 বর্গ মিটার। ঠিক আছে, এই 1 বর্গ মিটার চাষ করতে কত টাকা খরচা হচ্ছে? 1 বর্গ মিটার চাষ করতে খরচা হচ্ছে তোমার, এই যে 1 বর্গ মিটার চাষ করতে তোমার খরচা হচ্ছে 3.5 টাকা। 3.5 টাকা, বোঝা গেল কি বললাম? 1 বর্গ মিটার মানে এইটুকুনি, 1 বর্গ মিটার মানে এইটুকুনি, জাস্ট এইটুকুনি চাষ করতেই খরচা হচ্ছে 3.5 টাকা। ঠিক আছে, তাহলে এইটুকুনি আমি আগে লিখি, যতটুকুনি আমি মুখে বললাম সেটাকে আমি লিখি, যে 1 বর্গ মিটার চাষ করতে খরচা হচ্ছে 3.5 টাকা। তাহলে দেখো আমি এখানে এবারে লিখবো, এইখান থেকে আমি লিখছি, হ্যাঁ, যে 1 বর্গ মিটার, আমি দেখো এখান থেকে লিখি, 1 বর্গ মিটার চাষ করতে খরচা হচ্ছে 3.5 টাকা, তাই তো? তাহলে এটাকে আমি উল্টে লিখছি, 3.5 টাকা, 3.5 টাকা মানে 3 টাকা 50 পয়সা খরচ হয়। 3.5 টাকা খরচ হয় কতটা জমি চাষ করতে? 3.5 টাকা খরচ হচ্ছে কত জমি চাষ করতে? এইটুকুনি জমি চাষ করতে 3.5 টাকা খরচা হচ্ছে, এইটুকুনি। মানে এইটুকুনি মানে কি? 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 3.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটার চাষ করতে। তাহলে এবারে আমরা ঐকিক নিয়মে করব, খুব ভালো করে দেখবে। 1 টাকা খরচ হয়, 1 টাকা খরচ হয়, 1 বাই, এই 1টাকে লিখলাম বাই, নিচে কত লিখবো? এই যে 3.5 টাকা, এই এত বর্গমিটার চাষ করতে। এবারে দেখো বইয়ের মধ্যে বলেছে পুরো জমিটা চাষ করতে, পুরো। এবারে বলেছে পুরো জমিটা চাষ করতে, এই পুরো জমিটা চাষ করতে টোটাল কত টাকা খরচা হচ্ছে বলো তো? এই পুরো জমিটা চাষ করতে টোটাল কত টাকা খরচা হচ্ছে? এই পুরো জমি চাষ করতে টোটাল খরচা হচ্ছে কত টাকা? 1400 টাকা। তাহলে 1400 টাকা খরচা হচ্ছে পুরো জমি চাষ করতে, 1400 টাকা খরচা হচ্ছে পুরো জমি চাষ করতে, পুরো জমি চাষ করতে। ঠিক আছে, পুরো জমিটা চাষ করতে। তাহলে 1400 টাকা খরচা হচ্ছে, 1400 টাকা খরচ হয় কি পুরো জমি চাষ করতে, মানে আমি কি করব? 1/3 টাকা 50 পয়সা ইন্টু কত করব? 1400 বর্গমিটার। এইভাবেই তো কাটাকুটি করে, তাই না? আচ্ছা, কাটাকুটিটাকে আমি এইখানে করছি, হ্যাঁ, তোমরা যেমন আছে তেমনই করবে। এখানে যেহেতু বোর্ডে বেশি জায়গা নেই সেই জন্য আমি উপরে করব। বোঝা গেল? তাহলে আমি এইখানে কাটাকুটিটা করছি, আমি আরেকবার লিখছি 3 টাকা 50 পয়সা, আর এখানে আমি কত লিখবো? 1400। ঠিক আছে, এই হলো 1400। চলো এবারে আমি কাটাকুটি করব। ঠিক আছে, চলো কাটাকুটি স্টার্ট করব। কাটাকুটি করবার আগে দশমিকটাকে তুলে দিই। তাহলে দশমিকটাকে আমরা তুলে দেব। তাহলে দশমিক তুলে দিলে কি হবে? দশমিকের পরে এই সাইডে কটা সংখ্যা? দুটো, তাই না? দেখো দুটো সংখ্যা না, 5 আর 0, দুটো সংখ্যা। তাহলে আমি ওপরে দুটো শূন্য বসাবো। বোঝা গেল কি বললাম? দেখো দশমিকটা তুলে দিলাম, দশমিকের পরে এই সাইডে যেহেতু দুটো সংখ্যা, তাহলে ওপরে আমি কি করব? দুটো শূন্য বসাবো। ঠিক আছে, এবারে কাটাকুটি স্টার্ট করি। এর নিচে কিছু নেই মানে 1। চলো কাটাকুটি করি, হ্যাঁ। তাহলে কাটাকুটি করলে কি হবে? নিচে শূন্য ওপরে শূন্য কাটবো। আমি 7 দিয়ে কাটাকুটি করি, 7। 7 দিয়ে 35কে ভাগ করলে কত হবে? 5। 7 দিয়ে 14কে ভাগ করলে কত হবে? হবে 2। আর এই শূন্যটা কি হবে? কেটে এখানে বসে যাবে, তাই না? এই শূন্যটা এখানে বসে গেল। আবার দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 100কে ভাগ করলে কত হবে? 5 দিয়ে 100কে ভাগ করলে হবে 20, তাই না? 20 হবে। তাহলে আমি পেলাম কত? এই যে দেখো 20 আর 20 গুণ করলে কত? 20 ইন্টু 20 করলে কত হবে? এই যে দেখো 20 আর এখানেও 20 গুণ করলে হবে তোমার 400। ঠিক আছে, বর্গ মিটার। তাহলে তাহলে আমরা কত পেলাম? যে 1400 টাকা খরচা হয়, 1400 টাকা খরচা হয় কি পুরো জমি চাষ করতে। পুরো জমি মানে কত পেলাম? এটাকে কাটাকুটি করে আমি কত পেলাম? এটাকে কাটাকুটি করে, এই যে এটাকে আমি কাটাকুটি তো এখানে করে দিলাম, তাহলে করে আমি কত পেলাম? 400, 400 বর্গমিটার। ঠিক আছে, 400 বর্গমিটার জমি চাষ করতে। তাহলে 1400 টাকা খরচা হয় কি
পুরো জমি মানে কত? 400 বর্গমিটার চাষ করতে, বোঝা গেল? পুরো জমি মানে কত? 400। প্রথমেই কথা আমি কি বলেছিলাম? 1400 টাকা খরচা হয় পুরো জমি চাষ করতে। 1400 টাকা খরচা হয় পুরো জমি চাষ করতে। পুরো জমির মাপটা কত? 400। তাহলে এর ভেতরে পুরো জমির মাপ হলো কত? 400 বর্গমিটার। বোঝা গেল? তাহলে ভেতরের মাপটা কত? 400 বর্গমিটার। ঠিক আছে, ভেতরের মাপ হলো 400 বর্গমিটার। তাহলে এত দূর আশা করি বোঝা গেল। চলো, এবারে তোমরা খাতায় লিখবে প্রশ্নানুসারে। কি লিখবে? প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি ওইখানে দেখো এবারে লিখছি কি? প্রশ্নানুসারে। আচ্ছা, প্রশ্নানুসারে দেওয়ার পরে দেখো আমি এই সাইডে লিখছি 400। এবারে তোমরা আমাকে কমেন্ট করে বলো 400 কিসের মাপ? কিসের মাপ? এই 400টা কিসের মাপ? তোমরা আমাকে বলো। 400 কিসের দৈর্ঘ্য? 400 হলো এর ভেতরে কতটা জায়গা আছে, মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাপ, ক্ষেত্রফলের মাপ হলো 400। তাহলে আমি যদি এদিকে সমান চিহ্নের এই দিকে ক্ষেত্রফলের মাপ লিখি, তাহলে আমাকে এই দিকে ক্ষেত্রফলের কি লিখতে হবে? সূত্র। এদিকে আমি যদি ক্ষেত্রফলের মাপ, ময়াকার মাপ, আমি যদি ক্ষেত্রফলের মাপটাকে এই দিকে লিখি, তাহলে আমাকে এদিকে ক্ষেত্রফলের সূত্রটা লিখতে হবে। বোঝা গেল? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি বাহু স্কোয়ার, তাই না? বাহু, তার মাথাতে দেব কি? স্কোয়ার। ঠিক আছে, চলো এবার এখান থেকে আমরা স্কোয়ারটাকে ওই সাইডে পাঠিয়ে দিই। এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে গেলে কি হবে? গেলে হবে রুট। তাহলে 400 রুট হবে। তাহলে বাহু ইজুকাল টু আমরা কত পাচ্ছি? বাহু, দেখো 4-এর রুট কত? 2, তাই না? 4-এর রুট আমরা জানি 2, কারণ 2-এর স্কোয়ার 4। আর না, রুট যখনই হয় তখন শূন্যগুলো অর্ধেক হয়ে যায়। কারণ উপরে যখন আমরা রুট করব সেখানে যদি শূন্য থাকে, শূন্যের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মানে এখানে দুটো শূন্য আছে, আমি লিখবো একটা শূন্য। যদি এখানে তোমার 4টে শূন্য থাকতো, তাহলে আমি দুটো শূন্য লিখতাম। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এখানে যেহেতু দুটো শূন্য আছে, আমি একটা শূন্য লিখবো। তাহলে আমরা বাহু ইজুকাল টু কত পেলাম? 20। তাহলে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কত? 20। ঠিক আছে, এই বাহুটার দৈর্ঘ্য কত? 20। এই বাহুটার দৈর্ঘ্য কত? 20। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20, কারণ জমিটা কি? জমিটা তো বর্গাকার, তাই না? সেই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 মিটার। ঠিক আছে, এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখো। অ্যান্সারে জানতে চেয়েছে, লাস্ট লাইনটা তোমরা দেখবে, জমির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচা হবে? জমির চারধারে বেড়া দেওয়া হবে তারের। তাহলে তোমরাই বলো, জমির কোন দিকে বেড়া দেওয়া হবে? জমির বাইরের চারিদিকে, মানে এই যে বেড়া দেওয়া হলে কি এইরকম জায়গা থেকে তো বেড়া দেওয়া হয়, তাই না? বাইরের চারিদিকে মানে কি? বর্ডারে এইরকম বাইরের চারিদিকে বেড়া দেওয়া হবে। তাহলে বাইরের চারিদিকে বেড়া দেওয়া হবে, বাইরে, বাইরের চারিদিকে বেড়া দেওয়া হবে, তার মানে আমায় পরিসীমা বের করতে হবে, তাই না? তাহলে আমি লিখবো অতএব বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা। তাহলে পরিসীমা বের করবার সূত্র আমরা কি জানি? 4 × বাহু, তাই না? 4 × বাহু। তাহলে 4 × বাহুর জায়গায় কত লিখবো? বর্গাকার জমির বাহু 20, তাহলে 20। তাহলে 4 × 20 করলে কত হবে? 80 মিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার জমির পরিসীমা আমি কত পেলাম? 80 মিটার। তাহলে বাইরে যে বেড়াটা দেওয়া হবে, বেড়া, বাইরে বেড়া দেওয়া হবে এই যে এখান থেকে এই যে এতটা, এই যে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই এতটা যে বেড়া দেওয়া হবে, তাহলে কত মিটারের লম্বা বেড়া দিতে হবে? আমাকে 80 মিটারের লম্বা বেড়া দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল, শেষ আমাদের এই অঙ্কটা।
তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং তোমাদের বলে রাখি 3, 4, 5 এই তিনটে অঙ্কই প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কে বলে দিয়েছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। তাহলে বলে দিয়েছে একটা আয়তকার জমি রয়েছে, এই একটা আয়তকার জমি, এই জমিটার ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে ভেতরের মাপ। ক্ষেত্রফল মানে আমরা কি জানি, ভেতরের মাপ। ভেতরের মাপটা কত বলে দিয়েছে, 500 বর্গ মিটার। খুব ভালো কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে এবারে, বলছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থটা 2 মিটার বাড়ালে জমিটা বর্গাকার হয়। এবারে বলেছে জমিটার দৈর্ঘ্য প্রস্থ কত। খুব ভালো করে দেখবে, বলেছে জমিটার দৈর্ঘ্যকে কমিয়ে দেওয়া হলো আর প্রস্থকে বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু জমিটার দৈর্ঘ্যটা কত আমি তো সেটাই জানি না। তাহলে আমি বাড়াবোটা কি করে আর কমাবোটা কি করে? জমির দৈর্ঘ্য যেহেতু আমি জানি না, ধরে নেব এক্স, তাহলে এটাও এক্স। প্রস্থ আমি ধরে নেব ওয়াই, তাহলে এই সাইডটাও ওয়াই, তাই না? এটা বোঝা গেল। চলো এটাকেই আগে আমরা লিখে ফেলি। তাহলে আমরা লিখব কি, মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স আর প্রস্থ কি ওয়াই। তাহলে চলো সেটাই আমরা লিখব, মনে করি আয়তকার আয়তকার জমির দৈর্ঘ্য, মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার, আর প্রস্থটা কত আমি ধরে নেব, প্রস্থটাকে দেখবে আমি ধরে নিয়েছি ওয়াই মিটার। আমি তো জানি না যে কত দৈর্ঘ্য, প্রস্থ তো আমি জানি না, সেই জন্য আন্দাজে আমি ধরে নিলাম কত, দৈর্ঘ্যটা এক্স আর প্রস্থটা ওয়াই। এবারে বইয়ে কি বলেছে, দাগ দাও। বইয়ে বলেছে দৈর্ঘ্যটাকে কমানো হবে, মানে দৈর্ঘ্যটা এক্স রয়েছে, এবার একটু কমিয়ে দেওয়া হলো, মানে এইটুকুনি হয়ে গেল দৈর্ঘ্যটা, ভাবে এরকম করে দেওয়া হলো, ঠিক আছে। আর প্রস্থটাকে কি করে দেওয়া হবে, বাড়িয়ে দেওয়া হবে। প্রস্থটা কি করে দেওয়া হবে, যা আছে তার থেকে আরো বাড়িয়ে দেওয়া হবে। যা ছিল, বাবা এতটা অবধি ছিল প্রস্থ, আরো বাড়িয়ে দিতে বলছে। তাহলে কি বললাম, দৈর্ঘ্যকে কমাতে বললো, দৈর্ঘ্যকে কমিয়ে দিলাম, আর প্রস্থকে কি করলাম, আরো বাড়িয়ে দিলাম। এই যে প্রস্থগুলো কি আরো বেড়ে গেল, ঠিক আছে। তাহলে কত হবে বলো, দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে কত হবে, দৈর্ঘ্যটা রয়েছেই এক্স, কমে গেলে কেমন হবে, x-3 হয়ে যাবে। 3 মিটার তো কমে গেল, তাই না? আর দৈর্ঘ্য যেহেতু 3 মিটার কমে গেল, তাহলে -3 করব। আর প্রস্থটা কত ওয়াই, সেটা বেড়ে যাচ্ছে, মানে +2 করে দেব, তাই না? ভাবো এখানে প্রস্থ ছিল 5 আর দৈর্ঘ্য ছিল 8, তাহলে তোমার এইটা যদি কমে যায়, তোমার যদি দৈর্ঘ্য কমে যায়, ভাবো দৈর্ঘ্য 8 ছিল, ভাবো দৈর্ঘ্য 8, তাহলে এবারে যদি দৈর্ঘ্যটাকে আমি যদি কমিয়ে দিই 3 মিটার, তাহলে কত হবে, তোমায় 8 থেকে 3 বিয়োগ করতে হবে, তাই না? আবার যদি প্রস্থটাকে বাড়িয়ে দেওয়া হয় 2 মিটার, তাহলে কত হবে, প্রস্থটা 5, আরো 2 বেড়ে গেল, তাহলে কত হবে, তোমার প্রস্থটা 7 হবে। এই তো ব্যাপার, বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে লিখব যে দৈর্ঘ্যকে কি করা হলো আর প্রস্থকে কি করা হলো। তাহলে দেখো আমি এখানে এবারে লিখি যে দৈর্ঘ্যকে 3 মিটার কমানো হলো, তাই তো। তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমালে হবে কত, দৈর্ঘ্য দেখবে ছিল এক্স, তাকে 3 মিটার কমিয়ে দিলাম, তাহলে -3 করব, তাই না? আবার দেখো প্রস্থকে, এই হলো প্রস্থকে কি করব আমি, 2 মিটার বাড়ালে হবে কত, তাহলে প্রস্থটা ছিল ওয়াই, 2 মিটার বাড়িয়ে দেব, 2কে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আবার তোমরা দাগ দিয়েছো তো যে দৈর্ঘ্যকে 3 মিটার কমালে আর প্রস্থকে 2 মিটার বাড়ালে জমিটা কেমন দেখতে হবে, জমিটা একটু আগে কেমন দেখতে ছিল, এই রকম আয়তকার দেখতে ছিল। এবারে বলছে দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থ 2 মিটার বাড়িয়ে দিলে
জমিটা দেখতে বর্গাকার হয়ে যায়। এখন জমিটা দেখতে এরকম বর্গাকার হয়ে গেছে। বর্গাকার মানে কি? যার চারটে বাহুর দৈর্ঘ্য সমান, বোঝা গেল? এখন জমিটা দেখতে কেমন হয়ে গেছে? এরকম। দৈর্ঘ্য কত ছিল আগে? এক্স। আগে দৈর্ঘ্য কত ছিল? এক্স। এখন সেই দৈর্ঘ্য 3 মিটার কমে গিয়ে হয়েছে x-3। দৈর্ঘ্য হয়েছে x-3। প্রস্থ কত? আগে ছিল ওয়াই, এখন 2 মিটার করে বেড়ে গেছে। এখন প্রস্থ কত হয়েছে? y+2। বোঝা গেল? y+2 হয়ে গেছে এখন প্রস্থ। বোঝা গেল এত দূর? আশা করি বুঝতে পারলে। এবারে তোমরা তো জানোই তাহলে যে এটা বর্গক্ষেত্র, যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়। তাহলে চলো, এটা তোমরা বুঝতে পারলে দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়। এটা শুধু মনে রাখবে। তাহলে এবারে আমরা লেখা আরম্ভ করব এরকম ভাবে, প্রথম শর্তানুসারে। প্রথম শর্তানুসারে। প্রথম শর্তানুসারে বইয়ে দাগ দেবে, বলেই দিয়েছিল। আয়তক্ষেত্রটা যখন, আয়তক্ষেত্র এরকম দেখতে ছিল, এরকম শেপ ছিল যখন, তখন তার ক্ষেত্রফল কত ছিল? 500, তাই তো? তাহলে আমি এই দিকে লিখলাম 500। 500 আমি কিসের মাপ লিখলাম? বলো, 500 আমি কিসের মাপ লিখলাম? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, তাই তো? তাহলে এদিকে আমি কি লিখবো? ক্ষেত্রফলের এদিকে কি লিখবো? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের মাপ আমি লিখেছি, ক্ষেত্রফলের মাপ 500। আর এদিকে কি লিখবো? ক্ষেত্রফল বের করবার সূত্র। ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো আমরা জানি তো এক্স। দৈর্ঘ্য আমরা কি জানি? এক্স। প্রস্থ কত? ওয়াই। প্রস্থ কত? ওয়াই। তাহলে আমরা দৈর্ঘ্যের নিচে কি লিখবো? এক্স ইন্টু প্রস্থের নিচে ওয়াই ইন্টু 500। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এক্স ইন্টু ওয়াই করলে কত হবে? এক্স ওয়াই ইজুকাল টু 500। বোঝা গেল? তাহলে এই হলো 1 নাম্বার সমীকরণ। এই হলো কি আমাদের 1 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার সমীকরণটা তোমরা বুঝতে পারলে? বোঝা গেল তো 1 নাম্বার সমীকরণটা? দেখবে প্রথমেই বলেছিল যে আয়তকার জমির ক্ষেত্রফল 500, তাই না? তাহলে যখন জমিটা আয়তকার ছিল, ওর ক্ষেত্রফল ছিল 500। তাহলে ক্ষেত্রফলের মাপকে আমি লিখেছি এই দিকে, আর ক্ষেত্রফলের সূত্র লিখেছি এই দিকে। তাহলে ক্ষেত্রফলের, তাহলে আমি দৈর্ঘ্যের মাপ জানি না, এক্স ধরে নিয়েছি, প্রস্থ ওয়াই ধরে নিয়েছি। এক্স আর ওয়াই গুণ করলাম, হলো এক্স ওয়াই। কত হলো? 500। ঠিক আছে, এইবারে আমরা আসবো দ্বিতীয় শর্তানুসারেতে। এবারে আমরা আসবো কিসে? দ্বিতীয় শর্তানুসারে। সেইখানে আমরা আসবো। সেখানে এবারে কি বলেছে খুব ভালো করে দেখবে, সেখানে বলেই দিয়েছে যে দৈর্ঘ্য 3 মিটার কমালে, এই দৈর্ঘ্য কমালাম, কমালে দৈর্ঘ্য কত হয়ে যায়? x-3। ঠিক আছে, দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য কত হয়ে গেল? x-3। আর প্রস্থকে বাড়িয়ে দিতে বলছে। প্রস্থকে বাড়িয়ে দিলে কত হয়ে যাবে? 2 মিটার বাড়িয়ে দিলে কত হয়ে যাবে? হয়ে যাবে কিন্তু প্রস্থ ছিল ওয়াই, 2 মিটার বাড়িয়ে দিলে হয়ে যাবে y+2। বোঝা গেল? তাহলে আমি দেখো এবার এখানে লিখবো দ্বিতীয় শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে। তাহলে এই যে 3 মিটার কমালাম আর 2 মিটার বাড়িয়ে দিলাম, তার ফলে জমিটা দেখতে কেমন হয়ে গেল? বর্গাকার। আর বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, মানে বর্গক্ষেত্রের তোমার দৈর্ঘ্যেরও যা মাপ হবে, প্রস্থেরও কি ওই সেম মাপ হবে। মানে যা দৈর্ঘ্য, মানে তোমার দৈর্ঘ্য যা, প্রস্থ তাই। দৈর্ঘ্য তোমার যদি হয় x-3, তাহলে প্রস্থও কিন্তু কি হবে? ওই একই হবে, y+2। দুজনের দৈর্ঘ্যই কি? সমান। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো। বর্গক্ষেত্রের আমরা কি জানি? চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, মানে কি সব বাহুর দৈর্ঘ্যই সমান, তাই না? সব বাহুর দৈর্ঘ্যই সমান। তার মানে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য যা, প্রস্থও তাই। তার মানে দৈর্ঘ্য ইজুকাল টু প্রস্থ, ইজুকাল টু প্রস্থ। দৈর্ঘ্য সমান সমান প্রস্থ, দৈর্ঘ্য সমান সমান প্রস্থ। ঠিক আছে, চলো।
এবারে এক্স ইজুকাল টু তাহলে কত হবে দেখো এখানে ওয়াই প্লাস টু যেমন আছে আছে, মাইনাস থ্রিটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাচ্ছি, প্লাস থ্রি হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে, 2 + 3 কত হবে, 5। ঠিক আছে, বোঝা গেল। এইবারে আমরা এক্স এর মানকে কোথায় বসাবো বলো তো? এই যে এক্স এর মান আমরা কত পেলাম, y+5, সেটাকে না আমরা এই যে 1 নম্বর সমীকরণে বসাবো। এই যে এক্স এর জায়গাতে বসাবো, এক্স এর জায়গাতে বসাবো। ঠিক আছে, চলো এক্স এর জায়গাতে বসাবো। তাহলে এক্স এর জায়গাতে বসাবো, তাহলে আমাদের লিখতে হবে যে এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমি লিখবো এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে চলো এক্স এর মানকে 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা ছিল কি, এক্ষুনি তোমরা দেখেছো, এক্স ওয়াই ইজুকাল টু 500। এবারে আমি এক্স এর জায়গাতে কত বসাবো, খুব ভালো করে দেখবে। এই যে দেখো এক্স এর জায়গাতে আর আমি এক্স লিখবো না। এক্স মানে কি, এক্স মানে হলো তোমার y+5। ঠিক আছে, ইনটু ওয়াইটা যেমন আছে দেখে দেখে টুকবো। তাহলে চলো এবারে আমরা গুণ করব, করলে দেখি কত হয়। তাহলে চলো ওয়াই দিয়ে গুণ করি, ওয়াই দিয়ে আমরা ওয়াইকে গুণ করলে কত পাবো, ওয়াই এর স্কোয়ার। ওয়াই দিয়ে আমি 5কে গুণ করলে কত পাবো, 5y ইজুকাল টু 500। বোঝা গেল কি করলাম? তাহলে এখানে আবার দেখে নাও যদি বুঝতে না পেরে থাকো। দেখো এখানে আমরা কি করলাম, এই যে ওয়াইটা দেখতে পাচ্ছ তো, এই যে ওয়াই, এই ওয়াই দিয়ে আমি গুণ করলাম। একবার 5কে করলে হবে 5y, ওয়াই দিয়ে আমি ওয়াইকে গুণ করলাম, ওয়াই দিয়ে এই ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার, আর এখানে কত হলো 5y ইজুকাল টু 500 যেমন আছে আছে। এবার আমি এই সাইডে করি, তাহলে কত হচ্ছে এবারে দেখো, ওয়াই স্কোয়ার তারপরে +5y। আচ্ছা 500 সমান চিহ্নের এই সাইডে আসবে, আসলে হবে -500। কারণ দেখো তোমার এখানে তো প্লাস কিছু নেই মানে প্লাস, তাহলে এই +500 সমান চিহ্নের এই সাইডে আসলে কি হয়ে যাবে, সমান চিহ্নের এই সাইডে আসলে -500। এবারে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 500কে আমরা কিভাবে কি 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 নামতাতে আনতে পারি, 25 × 20 করলে কত হয় 500। আর 25 থেকে তুমি 20কে বিয়োগ করো হবে 5, তাই না? তাহলে আমরা মিডিল টার্ম করব, যেরকমভাবে আমরা ক্লাস 8-এ শিখেছিলাম, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। আগে আমি লিখবো এই ওয়াইটাকে, তারপরে এই 5কে আমি কিভাবে লিখবো, এইভাবে 25 বিয়োগ 20 -500, এই যেমন আছে আছে, 500 যেমন আছে দেখে দেখে টুকে দেবো, ইজুকাল টু 0। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবার আমি উপরের অংশটাকে মুছে দিয়ে লিখি। তাহলে এবারে গুণ করলে কত হবে, দেখবে খুব ভালো করে, এখানে ওয়াই স্কোয়ার যেমন আছে আছে, প্লাস ওয়াই দিয়ে গুণ করব, এই ওয়াই দিয়ে আমি কি করব, গুণ করব। 25কে গুণ করলে কত হবে, 25y। এবারে এই ওয়াই দিয়ে আমি -20কে গুণ করলে কত হবে, -20y। তারপরে এখানে দেখবে কত রয়েছে, -500 ইজুকাল টু 0। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, কমন নেব। ওয়াই স্কোয়ার আর এখানে রয়েছে ওয়াই, তাহলে আমরা কি কমন নেব, ওয়াই। তাহলে ওয়াই কমন নেব, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেলে কি থাকবে, ওয়াই। 25y থেকে ওয়াই যদি কমন চলে যায় তাহলে থাকবে কত, 25, তাই না? বোঝা গেল? এবারে আমরা কোথা থেকে কমন নেব, পাশের এই জায়গাটা থেকে। এই যে দেখো এইটা আর এই জায়গাটা থেকে কি কমন নেব, 20। 20 আর 500 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, 20 দিয়ে। তাহলে এখান থেকে 20 যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকছে কি, ওয়াই। মাইনাসে মাইনাসে প্লাস, 20 দিয়ে 500কে ভাগ করব, করলে কত হবে, 25 হবে। ঠিক আছে, দেখো 20 দিয়ে আমি কি করব, 500কে ভাগ করব। দেখো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে খুব ভালো করে, 20 দিয়ে 500কে যদি আমি ভাগ করি, 500কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 20 দুগুণে 40,
ওপর থেকে 0 নামবে, 20 5 100, কত হলো 25, বোঝা গেল? এখানে 0। এরপরে দেখো উৎপাদকের বিশ্লেষণে আমরা কি দেখি, ব্র্যাকেটের ভেতরে কে রয়েছে, ব্র্যাকেটের ভেতরে দেখো রয়েছে y+25, বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, বাইরে এই y আর -20 ঘুরে বেড়াচ্ছে, এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, তাই না? বোঝা গেল? চলো এবারে আমরা এখান থেকে y এর মান বের করব। কিভাবে করব দেখো, y এর মান বের করব, খুব ভালো করে দেখবে। আগে আমরা এই অংশটাকে লিখি, y+25 = 0। আবার দেখো এখানে দেখো কি রয়েছে, y-20 = 0। ঠিক আছে, চলো এবারে আমরা দেখো কি করব, y তাহলে দেখো +25 এই সাইডে চলে গেলে কি হবে, -25। আবার দেখো -20 এই সাইডে চলে গেলে কি হবে, +20 হবে। তাহলে y এর কিন্তু আমরা দুটো মান পেয়েছি, y এর আমি দুটো মান পেয়েছি, একটা -25 আর একটা +20। কোন মানটাকে আমরা নেব, কোন মানটাকে আমরা নেব ভালো করে মনে রাখবে, আমরা কিন্তু মাইনাসের মানটাকে কোনোদিনও নেব না, কারণ কোনো কিছুর দৈর্ঘ্য বা প্রস্থ কখনো মাইনাসে হতে পারে না। আমি যদি বলি এই বাগানের দৈর্ঘ্য কত, এই বাগানের দৈর্ঘ্য কিছু না কিছু তো একটা হবে, মাইনাসে তো দৈর্ঘ্য হতে পারে না, তাই না? কোনোদিনও হতে পারে না। দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা কোনো কিছুই কখনো মাইনাসে হতে পারে না। তাহলে আমরা নেব কোনটাকে, প্লাসটাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রস্থ কত পেলাম, 20। ঠিক আছে, এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, শুধু দৈর্ঘ্য আর প্রস্থটা জানতে চেয়েছে। তাহলে লিখে দেবো দৈর্ঘ্য আর প্রস্থ। অতএব আমরা লিখবো, অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য হলো x ধরে নিয়েছিলাম, আর প্রস্থ y আমরা পেয়ে গেছি প্রস্থটা। আচ্ছা এবারে আমরা কি করব, এই y এর এই মানটাকে না আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে চলো আমরা লিখব y এর মান, y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো 1 নম্বর সমীকরণটা মনে করো, আমি কি লিখেছিলাম, 1 নম্বর সমীকরণটা দেখবে ছিল xy = 500। দেখো খাতাতেই তোমাদের লেখা আছে, তাই না? xy = কি, 500। তাহলে চলো এবারে আমরা y এর মানটাকে এখানে বসাবো। y এর মান আমি এক্ষুনি কত পেয়েছি, 20। y এর দুটো মান পেয়েছি, একটা y = কি তোমার -25, আর একটা y = 20। আমরা প্লাসের ফলটাকে নেব, মাইনাসটাকে নেব না। তাহলে আমরা এইটাকে নেব, 20-কে। তাহলে x, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, y এর জায়গায় লিখবো 20 = 500। তাহলে প্লাস ইন্টু 20 গুণ 20, এই সাইডে গেলে হবে ভাগ, তাহলে এখানে হবে ভাগ। তাহলে কত হচ্ছে এখানে, কাটবো, 2 1 কে 2, 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25। তাহলে x = আমরা কত পাবো, পাবো কিন্তু 25। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কত পেলাম, 25। x মানে আমরা কি ধরে নিয়েছিলাম বলো, x মানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য। তাহলে অতএব আমরা দেখো এরকম ভাবে লিখবো, অতএব দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে আমি ধরে নিয়েছিলাম কিন্তু x, সেটা কত হবে, 25 মিটার। সেটা কত হবে, 25 মিটার। আর প্রস্থ কত হবে, অতএব প্রস্থ, প্রস্থ কত হবে বলো, প্রস্থ মানে y ধরে নিয়েছিলাম, সেই yটা কত, দেখবে y তো আমরা 20 বের করেছি, তাই না, 20 মিটার। তাহলে এই আমাদের হয়ে গেল শেষ অঙ্কটা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।